মানে এর আগের চ্যাপ্টার আমরা বুঝেছি যে দুটো চার্জ যদি থাকে এবং দুটো চার্জের মধ্যে যদি ইকুয়াল চার্জ মানে ইকুয়াল টাইপ অফ চার্জ হয়, পজিটিভ হয়, তাহলে একে অপরকে কী করবে? রিপেল করবে বা বিকর্ষণ করবে। আর যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয় তাহলে একে অপরকে কী করবে? আকর্ষণ করবে, তাই তো? একে অপরের দিকে মুভ করবে। তার মানে আমরা জেনেছি যে সেম চার্জ, সেম টাইপ অফ চার্জ হচ্ছে রিপেল, আর বিপরীত মানে বাংলায় লিখি বিপরীত জাতীয় আধান আকর্ষণী। এটা আমরা জেনেছি, তাই তো? তাহলে সিমিলার চার্জেস কি করে? একে অপরকে বিকর্ষণ করে, আর বিপরীত জাতীয় আধান একে অপরকে আকর্ষণ করে। আগের চ্যাপ্টার আমরা পড়েছি, আবেশে পড়েছি, তাই তো? কিন্তু এই চ্যাপ্টারে আমরা বুঝবো যে কতটা। তাহলে এতক্ষণ আমরা জানতাম যে করে কি না, এবার আমরা জানবো কি কতটা। মানে এতক্ষণ দর্শন জানতাম, এবার ফিজিক্সে আসছি, কোয়ান্টিফাই করছি। তো স্বাভাবিক, যদি আকর্ষণ বা বিকর্ষণের যে কারণ সেটা যদি চার্জই হয়, অল্প চার্জ যদি হয় আকর্ষণ বল বা বিকর্ষণ বল কী হবে? কম হবে। বেশি চার্জ যদি হয় তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলে মানে কী হবে? বেশি হবে। তাহলে একটা ছোট চার্জ আর ছোট চার্জের মধ্যে আকর্ষণ বল যা হবে, একটা বড় চার্জ আর একটা ছোট চার্জের মধ্যে আকর্ষণ বল তার থেকে কী হবে? বেশি হবে, তাই তো? এটাকে আমি যদি হাই দিয়ে ডিনোট করি তাহলে এটা কী হলো? ডবল হাই হলো, তাই তো? আমি একটা বড় চার্জ আর একটা বড় চার্জ, এই দুটোর মধ্যে আকর্ষণ বল কী হবে? আরও আকর্ষণীয় হোক আর বিকর্ষণীয় হোক, সেম টাইপ হলে বিকর্ষণ হবে আর অপোজিট টাইপ হলে আকর্ষণ হবে। ঠিক আছে, এটা এক নম্বর জিনিস আমরা জানলাম এখান থেকে। আরেকটা জিনিস যে একটা চার্জ এখানে আছে আর একটা চার্জ এখানে আছে, এদের মধ্যে আকর্ষণ বলটাকে যদি একটা অ্যারো দিয়ে ডিনোট করি, তাহলে আমি যদি এদের মধ্যে সেপারেশনটাকে কমাই তাহলে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের মানটা কী হবে? বাড়বে তো, তাই তো? তার মানে ডিস্টেন্স চেঞ্জ হলেও আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা নির্ভরশীল হয়। তাহলে এই যে আকর্ষণ বল বা বিকর্ষণ বল বারবার বলছি, এই টোটালটাকে আমরা কি বলি? স্থির তড়িৎ বল। কি বলবো? স্থির তড়িৎ বল। এটা কিসের ওপরে নির্ভর করছে তাহলে? এক নম্বর নির্ভর করছে আধানের মান। মিনিমাম তো দুটো আধান না হলে তো বলের কোনো প্রশ্নই আসে না। একটা আধান কাকে বল প্রয়োগ করবে? তাহলে আধানের মান আর তাদের মধ্যে যে দূরত্ব, এই দুটো জিনিসের উপরে কিন্তু স্থির তড়িৎ বলের মানটা কিন্তু নির্ভর করছে। কুলম্ব যেটা আইডেন্টিফাই করেছিলেন এবং তার সূত্র যেটা সেই কিভাবে নির্ভর করে, সে কুলম্বের সূত্রটা আমি এখানে উল্লেখ করছি, লিখব না ভাষায়। কুলম্বের সূত্র অবশ্য দুটো বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান মানে কি? যাদের কোনো সাইজ নাই কিন্তু আধানটাই আছে, এক্সিস্ট করছে, তাহলে তাদের মধ্যে সেপারেশনটা ক্যালকুলেট করতে সুবিধা হয়। মানে আমি যদি একটা লাইন টানি, এই লাইনের এই এন্ডে ধরে একটা আধান আছে আর এই এন্ডে ধরে আর একটা আধান আছে, তাহলে এক্ষেত্রে যেহেতু অপোজিট টাইপ এনেছে তাহলে আকর্ষণ বল হবে। আর যদি সেম টাইপ আঁকতাম তাহলে কি হতো? বিকর্ষণ বল হতো। ঠিক আছে, তাহলে এই দুটো যে চার্জ, এটাকে ধরলাম Q1, এটাকে ধরলাম কি Q2, আর তাদের মধ্যে যে সেপারেশন, সেই সেপারেশনটাকে ধরলাম R। তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ইন্টারেকশন ফোর্স সেটা কার উপরে নির্ভরশীল? Q1 এর উপরে নির্ভরশীল, Q2 এর উপরে নির্ভরশীল, তাদের মধ্যে যে ডিস্টেন্স তার স্কোয়ারের উপরে নির্ভরশীল। তাহলে এই হিসেবে আমরা টোটালটাকে বলতে পারি এ প্রপোর্শনাল টু কি Q1 Q2 বাই স্কয়ার। ঠিক আছে, তো তার মানে ফোর্সটা এই তিনটে জিনিসের উপর নির্ভর করে। আরেকটা জিনিসের উপরেও নির্ভর করে, সেটা হলো মিডিয়াম। কোন মিডিয়ামে রাখছি, সেই মিডিয়ামের উপরে তড়িৎ বলের রেখাগুলো কেমন যাচ্ছে তার উপরে নির্ভর করে। তাহলে সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে একটা, হয়তো তোমরা ক্লাস 10-এ পড়েছো, কনস্ট্যান্ট কে লিখি Q1 Q2 বাই আর স্কয়ার। ঠিক আছে, একটা কে হলো মাধ্যম নির্ভর ধ্রুবক, তাই তো? সেই মাধ্যম নির্ভর ধ্রুবকটাকে আমি চুজ করব আজকে 4 পাই এপসিলন 0 Q1, তাহলে Q1 Q2 বাই আর স্কয়ার। হঠাৎ করে আমার মাথায় সিং গজালো যে আমি এটা 4 পাই এপসিলন নেবো। কে নিলে তো ভালো হতো, কেন 4 পাই এপসিলন নেবো? তাহলে কিছু কারণ আছে। কারণটা কি? তো ধরে নাও একটা চার্জ এখানে আছে, তাহলে একটা অল্টারনেটিভ ডেফিনেশনে আমি যাই। তাহলে একটা চার্জ কিউ যদি থাকে তার থেকে কতগুলো বলরেখা বেরোয়?
ঠিক আছে, তাহলে কতগুলো বলরেখা বেরোবে সেটার জন্য এক ম্যাক্সওয়েলের একটা সূত্র আছে। একটা চার্জ কিউ থেকে যে বলরেখাগুলো বেরোবে, কিউ যদি পজিটিভ হয় তাহলে বেরোবে, আর কিউ যদি নেগেটিভ হয় তাহলে কী হবে, ঢুকবে। তো সেই বলরেখার সংখ্যা যদি আমরা বলি কিউ আধান থেকে নির্গত বলরেখা সংখ্যা, এটাকে যদি এন বলা হয় তাহলে এন সমান হলো কিউ বাই এপসাইলন। যদি যেখানে এপসাইলন হলো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ঠিক আছে। মাধ্যমের পরবর্তীতে ধ্রুবক মানে এটা মাধ্যমের উপরে নির্ভরশীল, মানে কোন মাধ্যমের ভিতর দিয়ে কটা বলরেখা যাবে সেটা মাধ্যমের নেচারের উপরে নির্ভর করছে। মাধ্যম বেশি বলরেখা পারমিট করতে পারে, কম বলরেখাও পারমিট করতে পারে, তাহলে তার উপরে নির্ভর করছে টোটাল যে বলরেখা কিউ এমিট করতে পারবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি বলি বলরেখার সংখ্যা ঘনত্ব, এর একটা আইডিয়া দিতে যাচ্ছি। দেখো আমি যদি ঘরের ভিতরে বসে থাকি তো এখানে আলো আছে, সূর্যের আলো দিনের বেলায়, আর আমি যদি বাইরে রোদ্রে যাই তো সেখানেও আলো আছে, সূর্যের আলো, দুই জায়গাতেই আলো আছে। তীব্রতা কোথায় বেশি? বাইরে রোদ্রের তীব্রতা বেশি। কেন? আলো উজ্জ্বল ওখানে বেশি, ওখানে বেশি আলোর যে রশ্মি বা রেখাগুলো আসছে, আর ঘরের ভিতরে সেটা কি কম, তাই তো। তাহলে সেই হিসেবে বলরেখা মানে আলোক রশ্মি ঘনত্ব যদি আমরা একটা ডিক্লারেশন দিই, সেই আলোক রশ্মি ঘনত্বকে আমরা কি বলি? আলো তীব্রতা বলি। তো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ আলোক শক্তি লম্বভাবে প্রবাহিত হয় তাকে আমরা কি বলি? আলোর তীব্রতা। তাহলে একইভাবে কোনো একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যতগুলি বলরেখা বেরোয় তাকে আমরা বলবো বলরেখার সংখ্যা ঘনত্ব, এবং এগুলো তড়িৎ বলরেখা, তাহলে এটাকে আমরা কি বলবো? তড়িৎ প্রাবল্য বা তীব্রতা। তাহলে বলরেখার সংখ্যা ঘনত্ব দ্বারা কোনো স্থানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করা যায়। তাই তো, ঠিক আছে। তাহলে সেই বলরেখার সংখ্যা ঘনত্ব আমি কিভাবে বের করবো? তাহলে একটা কিউ আধান এখানে রাখি। তাহলে কিউ আধান থেকে আমি হয়তো একটু এদিক ওদিক হলো, কিউ আধান থেকে এই যে আর দূরত্ব আমি নিলাম এখানে, তাহলে আর দূরত্বে মোট কতগুলো বলরেখা বেরোচ্ছে সেটা আমরা একক ক্ষেত্রফলে বের করব। তাহলে কিউ আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা কত? কিউ বাই এপসাইলন। আর সমস্ত বলরেখাগুলো পুরো 3D তে বেরোচ্ছে, মানে আর ব্যাসার্ধের একটা গোলকের তল দিয়ে সব বলরেখাগুলো বেরোচ্ছে। টোটাল ক্ষেত্রফল কত ওই গোলকের? 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? তীব্রতা বলতে পারি। তো তাহলে এখানে ই মানে আমরা কি পাচ্ছি? এটা যদি সাজাই তাহলে আমি এপসাইলনটাকে যদি 4 পাই এর সঙ্গে নিয়ে নিই তাহলে 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই, একটা ফরম্যাট পেলাম। তো তাহলে যতগুলো বলরেখা বেরোচ্ছে এখানে তার একটা ক্যালকুলেশন আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, তাই তো। এবার এখানে যদি অন্য একটা আধান রাখি, এটা ধরো আমি আর একটা আধান এখানে কিউ রাখলাম, তাহলে ওই পয়েন্ট চার্জটা কি ফিল করবে? এখান দিয়ে যতগুলো বলরেখা যাচ্ছে বা সেই বলরেখার সংখ্যা ঘনত্বটা ফিল করবে, বা ওই তীব্রতাটা ফিল করবে, তার ধরুন ও ফোর্স ফিল করবে। তাহলে ফোর্স মানে কিউ আধান থেকে আর দূরত্বে প্রাবল্য ই হলে ওই স্থানে মানে আর দূরত্বে অপর আধান কিউ এর উপরে ক্রিয়াশীল
বল, সেই বলটাকে যদি বলি এফ, তাহলে এফ সমান কত হবে? কিউ ইন্টু ই হবে, তাই তো? তাহলে কিউ আধান থেকে আর দূরত্বে যদি তড়িৎ প্রাবল্য ই হয়, তাহলে সেখানে অন্য একটা আধান বড় কিউ রাখি, তাহলে ও তো অ্যাকচুয়ালি কিছু বুঝবে না। ও কি বুঝবে যে এখানে কি আছে? ও বুঝবে যে এইখানটায় কি আছে। এখানটায় কি আছে? এই যে আধানটা আছে তার একটা প্রাবল্য আছে, তাহলে সেই প্রাবল্যটা বুঝবে ও। তাহলে প্রাবল্য যত বেশি হবে ও তত বেশি ওখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা, অত স্থির তড়িৎ বলের মানটা বেশি ফিল করবে। ঠিক আছে? আমি সূর্যের ওপরে তো বসে নাই, সূর্যের তীব্রতা এইখানে কত আছে সেটা আমরা এখানে ফিল করছি। সেটা কত? 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। সূর্যের তো 2 কোটিও আছে, তাহলে সেটাকে আমরা ফিল করি? আমরা সূর্যের ইম্প্যাক্ট এইখানে কত সেটা ফিল করব। একইভাবে এই কিউ আধানের, ছোট কিউ আধানের ইম্প্যাক্ট ওই বড় কিউ আধান যেখানে আছে সেই ইম্প্যাক্টটা বড় কিউ আধান কিন্তু ফিল করবে। তাহলে সেই টোটাল ফোর্স ও কত পাবে? ওই ইম্প্যাক্ট যত বেশি হবে, মানে ইলেকট্রিক যে ফিল্ডে যে প্রাবল্য সেটা যত বেশি হবে তত ফিল করবে ও নিজে, যত বেশি হবে তত বেশি ফিল করবে ও। ঠিক আছে? তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি টোটাল ফোর্স এফ সমান কি? কিউ ইন্টু ই। তাহলে এই ডিফিনেশন কিন্তু আমরা আগে পড়েছি, তাই তো? তাহলে এটাকে যদি আমি রাইট করি তাহলে আমরা পাচ্ছি কি এফ সমান কি 1/4 পাই এপসাইলন নট ছোট কিউ ইন্টু বড় কিউ বাই আর স্কয়ার। তো দেখো ফরম্যাটটা দেখো, এই যে আমি এখানে ডিফাইন করলাম এফ এর 1/4 পাই এপসাইলন 0 এখানে চলে এলো না? তাহলে সেই সমানুপাতিক ধ্রুবকটাকে কে এটাকে যদি 4 পাই এপসাইলন নিই তাহলে আমাদের লাইফটা ইজি হবে তো। এই যে দুটো মেথড আমরা দেখলাম, এই একটা মেথড কুলম্ব ডেসক্রিপশন, আর সেকেন্ড মেথড যেটা আমি দেখালাম সেটাকে আমাদের বলা হয় কি ম্যাক্সওয়েল ডেসক্রিপশন। ঠিক আছে? দুটো কি সেম হচ্ছে, একই জিনিসকে এখানে ডিসাইড করছে, ডিফাইনও করছে। তাই আমাদের এই নোটেশনটা খুবই ইম্পর্টেন্ট হয়। বুঝে যাচ্ছে তো নাকি? তাহলে আমরা এখানে জানলাম যেটা মেনলি এখনো পর্যন্ত জানলাম, সেটা হচ্ছে যে between force between two না পয়েন্ট চার্জ বিন্দু আধান। এটা এক নম্বর জিনিস জানলাম, সেটা কি F = 1/4 পাই এপসাইলন। আচ্ছা, যদি শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন 0 ইন্টু ধরো Q1 Q2 লিখলাম, Q1 Q2 বাই আর স্কয়ার লিখতে পারছি, যেখানে এপসাইলন 0 হচ্ছে শূন্য মাধ্যমের পরবৈদ্যুতিক ধ্রুবক, যার মান কত? 8.854 ইন্টু 10⁻12 থেকে এসআই ইউনিট, তাই তো? এবং সেই ইউনিটটা কত হবে? এসআই ইউনিটটা হবে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? কোন ইকুয়েশনতে পেলাম? এই ইকুয়েশনতে পেলাম, মুখস্থ রাখি নিন, তাই না? মানে এটা যদি অত মনেও না থাকে তাহলে এই ডেটা ইন এসআই ইউনিট, ঠিক আছে, ডেটা বললেও হয়ে যায়। এপসাইলন 0 যদি মাত্রিক সংখ্যা বের করতে দেয় তাহলে একইভাবে বের করে নেবে। কীভাবে বের করবে? এটা হবে কোনাকুনি গুণ করলে আমরা পাবো এপসাইলন 0 মাত্রিক সংখ্যা হচ্ছে 1/4 পাই Q1 Q2 বাই এফ আর স্কোয়ার, এটার মাত্রিক সংকেত। ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি বসাই 1/4 পাই তো কিছু আসবে না, তো নিউমেরিক্যাল ফেলবে। তাহলে কিউ মানে কত? আই ইন্টু টি, তাহলে দুবার আই ইন্টু টি আছে, তাহলে আই ইন্টু টি তার স্কোয়ার। এফ মানে কি? এম এল টি টু দ্য -2, আর মানে এল, আর মানে কি? এল, এল, তাহলে স্কোয়ার হয়ে গেল। এটা সলভ করবে, সলভ করে যেটা পাবে তো এটা তোমাদের হোম টাস্ক হিসেবে থাকলো। ঠিক আছে, সহজ তো? বেশ, 1/4 পাই এপসাইলন 0, এটা যদি এসআই ইউনিটে ভ্যালুটা বের করো, এটা দাঁড়াবে 9 ইন্টু 10⁹ ইন এসআই। ঠিক আছে? ওই মানে এই ডেটাটাকে ইনভার্স করলে তোমরা 4 পাই দিয়ে গুণ করে ইনভার্স করবে, তো দেখবে এটাই অ্যাপ্রক্সিমেটলি আসে। ক্যালকুলেটার হয়তো 8.99 বা 9.00 কিছু একটা আসতে পারে, তো তোর অ্যাকচুয়ালি 9 ইন্টু 10⁹9। তাহলে এইটুকু আমরা এক নম্বর জিনিস জানলাম, তাই তো এখনো পর্যন্ত। এবং আরেকটা জিনিস কি জানলাম? অ্যামাউন্টটা মানে কিউ আধান থেকে নির্গত বলরেখা সংখ্যা
সমান কত কিউ বাই এপসাইলন। এপসাইলনটা যদি শূন্য মাধ্যমে তাহলে এপসাইলন জিরো হবে। একটা কোশ্চেন আছে 1 কুলম্ব আধান থেকে শূন্য মাধ্যমে কতগুলো বলের রেখা বেরোয়, এটা তো কোশ্চেন আছে। কিংবা অত ডিটেলস না বলে বললো 1 কুলম্ব আধান থেকে সর্বোচ্চ কতগুলি বলের রেখা বেরোতে পারে, তাহলে সর্বোচ্চ বলের রেখা কখন বেরোবে, যখন মাধ্যমটা শূন্য হবে। অন্যান্য ক্ষেত্রে এপসাইলন তো বড় হবে, তার জন্য ওইটাই হবে। আরেকটা জিনিস জানলাম, এফ ইজিক্যাল টু কত হয় কিউ ইন্টু ই। তার সঙ্গে সঙ্গে দেখো আর একটা জিনিস আননোয়িংলি আমরা জেনে ফেলেছি যে ই এর এক্সপ্রেশনটা কি হয়। তাহলে এগুলো সবকটা কিন্তু জানলাম, তাই তো? ছোট্ট একটু আলোচনার মধ্যে অনেকগুলো কিন্তু ডিসকাশন আমাদের হয়ে গেল। তাহলে চ্যাপ্টারের কিন্তু একটা কোর পার্ট হয়ে গেল। এই চ্যাপ্টারের যে প্রাথমিক পার্ট যেটা আজকে আমি কভার করবো ভাবছিলাম সেটা কিন্তু হয়ে গেল। কিন্তু এর অ্যাপ্লিকেশনগুলো তো করতে হবে। এইটুকু থিওরিগুলো দেখবে এইটুকু, কিন্তু অ্যাপ্লিকেশনগুলো মেন, তাই তো? নিউমেরিক্যাল। তাহলে সেই নিউমেরিক্যালসগুলো করার জন্য যে বেসিক কনসেপ্ট আমাদের লাগবে, কনসেপ্ট টু সলভ, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে চার্জ ডেনসিটি, যে ঘনত্ব, হুম, ঘনত্ব। চার্জ ডেনসিটি যদি লাইন চার্জ হয় মানে কি, রৈখিক চার্জ, মানে একটা তার আছে, তাহলে এই তারে টোটাল আধান আছে কত কিউ, এই তারের যদি লেন্থ হয় এল, তাহলে লাইন চার্জ ডেনসিটি ল্যামডা মানে আমরা কি বলবো কিউ বাই এল, ঠিক আছে? এটা যদি সারফেস চার্জ হয় মানে কি একটা ক্ষেত্রফলে চার্জগুলো রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে একটা ক্ষেত্রফল টানবো, এই ক্ষেত্রফলে যে চার্জটা দেওয়া আছে সেই চার্জটা কত কিউ, এই ক্ষেত্রফলের এরিয়া কত এ, তাহলে সারফেস চার্জ ডেনসিটি যদি সিগমা হয় তাহলে সিগমা মানে কত কিউ বাই 4 পাই এ। 4 পাই স্কয়ার। ডিপেন্ড করছে 4 পাই স্কয়ার গোলক হলে, আর ক্ষেত্রফলটা তো আমি এখানে এমনি একটা সিট টেনেছি। অবশ্যই এটা কখন আমরা লিখতে পারবো, যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকবে। আর যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট না থাকে তাহলে ডিকিউ বাই ডিএ করতে হবে, ডিকিউ বাই ডিএল করতে হবে, আচ্ছা, ঠিক আছে? বুঝে গেল? তাহলে একইভাবে ভলিউম চার্জ ডেনসিটি বা স্পেস চার্জ বলে যেটা, মানে বেশ কিছু এলাকাতে যেগুলো ছড়িয়ে আছে আধানগুলো, 3D এলাকা, হ্যাঁ, তাহলে সেই 3D এলাকায় যদি কিউ চার্জ থাকে এবং 3D যে ভলিউম ভি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে স্পেস চার্জ ডেনসিটি সেটাকে আমরা বা ভলিউম চার্জ ডেনসিটিকে রো সিম্বল দিয়ে ডিনোট করি। আচ্ছা, তাহলে রো মানে কত হবে কিউ বাই ভি। অ্যাকচুয়ালি এগুলো সবগুলোই মানে শুধু এলিমেন্টারি চার্জ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বোঝানোর জন্য আমি বললাম। যদি আমরা যখন ইউজ করব তখন আমরা কি করি, এইগুলোকে দেওয়া থাকে, তাই না? প্রবলেমে কিন্তু এইগুলো দেওয়া থাকবে। আমরা একটা এলিমেন্টারি এরিয়া ধরবো বা এলিমেন্টারি লাইন ধরবো, তার মধ্যে চার্জগুলো ভাববো। যেমন এই লাইনের ক্ষেত্রে যদি ল্যামডা দেওয়া থাকে তাহলে একটা তার আছে, তার একটা ছোট্ট লেন্থ কি ধরবো, ডিএল ধরবো। তাহলে ডিএল এর মধ্যে যে চার্জ থাকবে সেটা কি হবে, কম হবে। তাহলে ডিকিউ মানে কত হবে, একক দৈর্ঘ্যে ল্যামডা, ডিএল দৈর্ঘ্যে কত, ল্যামডা ইন্টু ডিএল। তাহলে এই সিগমা কোন কাজে লাগবে, তাহলে এই একটা ছোট্ট ক্ষেত্র, একটা ধরো একটা অটো রোটেট করা আছে, তো এই যে ধরো একটা সিট দেওয়া আছে এরকম বা গোলক যাই থাক, তার মধ্যে ছোট্ট একটা এরিয়া ধরবো, তার ক্ষেত্রফল কত হবে ডিএ, তাহলে তার মধ্যে যে চার্জ সেটাও ছোট্ট হবে, ডিকিউ মানে কত হবে সিগমা ইন্টু ডিএ হবে। ডিএ নিতে পারো, ডিএস নিতে পারো, যে যা সিম্বল ইউজ করে আর কি। একইভাবে একটা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তার মধ্যে ছোট্ট একটা ভলিউম ধরবো, তাই না? সেই ভলিউমটা কত ডিভি, তার ডিবির মধ্যে যে চার্জ থাকবে সেই চার্জটা কত ডিকিউ মানে কি হবে রো ইন্টু ডিভি। তাহলে এইগুলো আমাদের কাজ করবে, তাই তো? তাহলে এই তিনটে জিনিস আমাদের কাজে লাগে। তো একটা এক্সাম্পল আমি করাই। একটা এক্সাম্পল হচ্ছে বেশ কঠিন এক্সাম্পল, এটা তার, যে তারের দৈর্ঘ্য কত হলো এল, তাহলে এল তারের দৈর্ঘ্যের মিড পয়েন্ট থেকে আর দূরত্বে কত আছে মানে ইলেকট্রিক ফিল্ড সেটা আমি বের করতে চাইছি। তাহলে কি করব, তো আমি এখান থেকে এক কাজ করব, এক্স দূরত্ব নিলাম একটা, তাতে এলিমেন্টারি লেন্থ কত কল্পনা করলাম ডিএক্স, ঠিক আছে? তাহলে ডিএক্স এর দরুন যদি ধরি পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ যাই হোক, আমি ওটা ম্যাটার করছে না,
পজিটিভ চার্জ ধরে ক্যালকুলেট করবো, যে নেগেটিভ হতে সিম্বলটাকে উল্টো করে নেবে, ল্যামডা মানটাকে চেঞ্জ করবো। তো ধরেছি লাইন, এটা লাইন তো, এটাকে লাইনটাকে না অন্য কালার এটা নিই, এই লাইনটাকে, ডিস্ট্যান্সের লাইনগুলোকে বোঝানোর জন্য একটা কালার ইউজ করি। তাহলে এখান থেকে একটু ভাইব্রেন্ট কালার নিই, ঠিক আছে। এই পয়েন্টে আমি এই চার্জের এখানে যে ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডের ডাইরেকশনটা কোন দিক হবে? এদিক হবে তো, মানে এই যে লাইনটা আমি টেনেছি, এই লাইনের সঙ্গে পার্টিকুলার একটা অ্যাঙ্গেল হবে, কোন করবে? কোন করবে। আমি সিমেট্রিক আর একটা চার্জ যদি এখানে নিতাম একই ডিস্ট্যান্সে, সিমিলার ডিস্ট্যান্সে, মানে এটাও যদি এক্স পরিমাণ ডিস্ট্যান্স হতো, তাহলে এটার ধরুন যে চার্জ, তার যে মানে প্রভাব, সেই প্রভাবটা কোন দিকে থাকতো? আচ্ছা, এদিকে থাকতো, তাই না? তা দুটো ডিস্টেন্স তো সেম। হ্যাঁ, এই মাঝখানে যে ডিস্টেন্স, সে মাঝখানের ডিস্টেন্সটাকে আমি কত ধরেছি? মাঝখানের ডিস্টেন্সটাকে আমি ধরেছি কত? আর, ঠিক আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই প্রত্যেকটা ডিস্টেন্সগুলো কত হবে? ওই প্রত্যেকটা ডিস্টেন্স সেটা হবে আর স্কোয়ার প্লাস স্কোয়ার এক্স স্কোয়ার তার রুট হবে, ঠিক আছে। এটাও হবে, এটাও তাই হবে, ঠিক আছে। আমরা এই পয়েন্টটার নাম দিলাম পি। তাহলে আমরা বের করতে চাইছি ই অ্যাট পি কত, ঠিক আছে। তাহলে দুটো এলিমেন্ট, তাদের ধরুন যে নেট ফিল্ড, সে দুটোকে এই দুই দিকে কাজ করছে, এবং ক্লিয়ারলি এই নেট ফিল্ডটা তাহলে দেখতে পাচ্ছ সার্ভাইভ করবে কোনটা? অনলি কস কম্পোনেন্টে সার্ভাইভ করবে, যদি এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা বলি, তাই তো। এই অ্যাঙ্গেলটা থিটা বলা মানে কি? এই অ্যাঙ্গেলটাকে কি বলা? থিটা বলা। তাহলে আগে আমরা ইটাকে বের করি। তাহলে আমরা বলবো কন্ট্রিবিউশন, মানে বাংলায় লিখছি, তারের মধ্যবিন্দু থেকে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যের আধান ডিকিউ ছোট হবে, এর দরুন পি বিন্দুতে প্রাবল্য কস উপাংশ, তাই তো। কি করবে? সামগ্রিকভাবে, বা যদি এটা যদি অত জটিল হয়ে যাচ্ছে, তো একটা লাইন আমি পি বিন্দুতে প্রাবল্যটাই লিখি এখন, ঠিক আছে। প্রাবল্যটা কত হবে? 1/4πε0। ওইখানে যে আধান রয়েছে সেটাকে আমি কি বলেছি? ডি কিউ। আর তাদের মধ্যে যে দূরত্ব, সেটাকে যদি এই দূরত্বটা, তাহলে স্কোয়ার করলে কি কত আসবে? ঠিক আছে এটা বেশ। ডিকিউ মানে কি হবে? লাইন চার্জের ক্ষেত্রে একটু আগে জানলাম, ডিকিউ মানে হবে ল্যামডা বাই ডিএল। ডিএল এখানে লিখবো না, এখানে কি লিখবো বলো তো? এখানে কি লিখবো? কারণ এই লেন্থটাকে কত ধরেছে? এক্স। এই যে এলিমেন্টের লেন্থ, এটা ধরেছে ডিএক্স, সিমেট্রি মেনটেন করার জন্য। তাহলে ল্যামডা ডিএক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো আমি যেটা বললাম, যে অনলি কস উপাংশগুলো কিন্তু এইদিকে কন্ট্রিবিউট করবে, আর সাইন উপাংশগুলো কি? সিমেট্রিক পোর্শনের জন্য ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে সাইন উপাংশগুলো ভাববেন, মানে থাকবে না, সার্ভাইভ করবে না। তাহলে পুরো তারের ধরুন পি বিন্দুতে প্রাবল্যের কস উপাংশ যোগ হবে, তাই তো। তাহলে আমরা ই সমান কি বলতে পারবো? ই সমান হলো ইন্টিগ্রেশন অফ এই যে প্রাবল্যটা, এটা ছোট্ট প্রাবল্য একটা, তো সেই প্রাবল্যটা কত? 1/λ dx বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। কিন্তু একটাই গুণ, পুরো তারের জন্য কস উপাংশটা
এটা ধরুন এখানে প্রাবল্য কি পুরোটাই এটাই, কিন্তু যখন এটা আর এটা দুটো কনসিডার করছি তখন কি হচ্ছে শুধু কসটাই বাঁচছে। তাহলে দুটো কস যদি অ্যাড হয় তাহলে কত গুণ হবে, তাই তো? এটার জন্য কস উপাংশ একটা পাবো, এটার জন্য কস উপাংশ আরেকটা পাবো, তাহলে দুটো অ্যাড হলে দুটো পাবো। তাহলে অ্যাঙ্গেলটা ভ্যারি করছে কোথায় কত, ধরো এই অ্যাঙ্গেলটাকে ধরছি, এটা যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে অ্যাঙ্গেলটা ভ্যারি করছে কত 0 থেকে কত দূর পর্যন্ত, এটা পার্টিকুলার অ্যাঙ্গেল। এই ম্যাক্সিমাম যে একদম পুরো তারটাকে যদি বলি, এই ধরো আমি এখানে সাইডে আঁকছি আমি, এটা তারের মধ্যবিন্দু, আর এই যে পুরো টপ যে অ্যাঙ্গেল, এই টপ অ্যাঙ্গেলটাকে আমি বললাম ফাই, বলতে পারি তো? তাহলে ভ্যারি করছে কত টপ অ্যাঙ্গেল 0 to ফাই, ঠিক আছে? আচ্ছা তাহলে এই ফাই না বলে, কারণ এখানে ফাই বলতে পারবো না, কেন বলতে পারবো না, কারণ এটা লেন্থ আমাকে দিয়ে দিয়েছে, ফাই কি দিয়ে দিয়েছে না আর এখানে যে প্যারামিটার আমরা সলভ করছি সেই সলভটা কি এক্স এর উপরে। তাহলে আমরা এক কাজ করব যে কস থিটাটাকে ট্রান্সফর্ম করব, আমরা টোটালি ফাই না বলে এখানে আমরা কি বলবো 0 টু টোটাল যে তারের দৈর্ঘ্য সেটা যদি এল হয় তাহলে এটা কত হলো L/2, কারণ এই যে এই উপরের যে আপার সেগমেন্টের যে লেন্থ, এই সেগমেন্টের লেন্থ কত L/2, লোয়ার সেগমেন্টের লেন্থ কত L/2, যেহেতু আগে 2 দিয়ে দিয়েছে তার জন্য আমরা কত দেবো 0 টু L/2। ঠিক আছে, হয়েছে কি, বোঝা যাচ্ছে? তাহলে cos থিটা মানে কত, তাহলে 2 ইন্টু 0 টু L/2, আচ্ছা 4 পাই এপসিলনটাকে বাইরে বের করে নিলাম, ল্যামডাটাকে বাইরে বের করে নিলাম, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকছে dx বাই r স্কয়ার প্লাস x স্কয়ার, আর এই cos থিটাটা কত, cos থিটা মানে কত ভূমি বাই, তাই তো অতিভুজ, ভূমিটা কত r, তাহলে আমরা কত পাচ্ছি r বাই r স্কয়ার প্লাস সরি x স্কয়ার টু দি পাওয়ার হাফ, তাহলে আমরা পেলাম কত 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 0 টু L/2। এখানে আরটা ফিক্সড, তাহলে আরটাকে বাইরে বের করে নিলাম, তাহলে ভেতরে পড়ে থাকলো dx বাই r স্কয়ার প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 3/2। সলভ করতে পারবে তো? কি করতে হবে বলো তো, ট্রান্সফর্ম করতে হবে। কি ট্রান্সফর্ম করতে হবে, r সমান x tan থিটা, সরি x সমান কি r tan থিটা, তাই তো? তাহলে ধরে নিই, তাহলে চেঞ্জ অফ ভ্যারিয়েবলসে ধরে নেবে x সমান কি r tan থিটা, তাহলে dx মানে কত r sec স্কয়ার থিটা d থিটা, তাহলে আমি এটাকে রিপ্লেস করছি 2 ল্যামডা r বাই 4 পাই এপসিলন 0, তাহলে 0 টু এখন অ্যাঙ্গেলটা ট্রান্সফর্ম হয়ে কত হলো 5, তাহলে ম্যাক্সিমাম অ্যাঙ্গেল যেটা, তাহলে dx মানে কত পাচ্ছি আমরা r sec স্কয়ার থিটা d থিটা, আর নিচে r স্কয়ার প্লাস x স্কয়ারটা আমরা কি পাচ্ছি, তাহলে r স্কয়ার যদি লিখি তাহলে আমরা পাচ্ছি r স্কয়ার প্লাস r স্কয়ার tan স্কয়ার থিটা টু দি পাওয়ার 3/2, ঠিক আছে? তাহলে 2 ল্যামডা r স্কয়ার বাই 4 পাই এপসিলন 0, এই যে এই আরটাকে বাইরে বের করে নিলাম, এর ভেতরে পড়ে থাকলো 0 টু ফাই sec স্কয়ার থিটা d থিটা, আর এখান থেকে r স্কয়ার কমন নিয়ে বার করো, তাহলে r স্কয়ারকে 3/2 পাওয়ারে যদি বের করি তাহলে কি বেরোবে আর কিউব বেরোবে, তাই তো? আর ভেতরে 1 প্লাস tan স্কয়ার থিটা পড়ে থাকে, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি, তাহলে sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে যদি sec স্কয়ার থিটা হয় টু দি পাওয়ার 3/2, মানে অ্যাকচুয়ালি কত হলো এটা sec কিউব থিটা, ঠিক আছে? কি অসুবিধা আছে কি বুঝতে? বেশ, তাহলে দেখো এখানে r স্কয়ার আছে, এখানে নিচে r কিউব আছে, তাহলে আলটিমেটলি নিচে কি পড়লো, আর থাকবে নিচে শুধু r পড়ে থাকলো, আর sec স্কয়ার থিটা sec থিটা কেটে নিচে sec থিটা পড়ে থাকলো, নিচে sec মানে কি উপরে cos d থিটা 0 টু, এবার কি বললে হয়ে গেল, তাহলে কি আসছে এখানে 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন নট r, cos কে ইন্টিগ্রেট করলে কি আছে sin থিটা কি 0 টু বিয়োগ 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 r sin phi sin phi, ঠিক আছে? নিচেটা তো sin 0 মানে 0,
ফাইনাল আনসারে তো আমরা ফাই লিখবো না বলেছি, 2 ল্যামডা বাই 4 পাই এপসিলন 0 আর ইন্টু কস ফাই, মানে যদি আর বাই এটা হয় তাহলে সাইন ফাই মানে কত, এল বাই হবে, তো এল বাই 2 বাই এটা হবে, হ্যাঁ তাই তো? কারণ এটা কত, এল বাই 2, হুম আর এটা আমরা জানি, হুম তাহলে সাইন ফাই মানে হলো আমাদের এল বাই 2 বাই রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এল এক্স স্কোয়ার, কারণ টোটাল লেন্থ, কারণ এটা ফাই, এটা থিটা নাই, মানে একদম টপ এন্ডটাকে ধরছি, হুম তাই তো? বুঝে আছে তো? টু টু কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি, ল্যামডা এল বাই 4 পাই এপসিলন নট আর রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বর্গমূল। তাহলে এটা হলো আমাদের ফাইনাল আনসার। এটা বেশ বড়, তাই না? হ্যাঁ তার মানে এই যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের যে টেকনিকটা আমরা যেটা না জানতাম, তাহলে আমরা পারতাম কি? পারতাম না। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের সিমিলার প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। ওটা আরও কঠিন হবে, একটু তো আমি অত ডিটেলসে যাচ্ছি না। ওগুলো সলভ করার জন্য আমরা অল্টারনেটিভ টেকনিকগুলো ইউজ করি, যেমন গস ল। কারণ ফ্লাক্স যে কনসেপ্ট, ফ্লাক্সের কনসেপ্টে কিন্তু সিমেট্রিক অবজেক্টের ক্ষেত্রে সলিউশনগুলো করা খুব সহজ হয়ে যায়, তাই তো? সিমিলার তল মানে সারফেসগুলোকে কনসিডার করবো। তাহলে আমরা নেক্সট ক্লাসে ওগুলো নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে? আজকে একটু প্রাইমারি ক্লাস হলো, বেসিক কনসেপ্ট হলো, একটা প্রবলেম সলভ করলাম, ঠিক আছে? এটা হ্যাঁ 10টা পার হয়ে গেছে, শেয়ার করে দেবো, ঠিক আছে? বেশ।